দেশের বিভিন্ন স্থানে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ, লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় সংশয়। হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা। নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালু হলেও মিলছে না সুফল। চট্টগ্রামে সফটওয়্যার জটিলতায় বেড়েছে হয়রানি, দ্রুত সমাধানের আশ্বাস। এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। ৪ লেন চালু হলে কমবে যানজট ও দুর্ঘটনা, নির্ধারিত সময় প্রকল্প শেষের আশা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। এই জ্বরের লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় অনেক সংশয়ে পড়ে যাচ্ছেন। এই অবস্থায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিশুরাই বেশি আক্রান্ত হওয়ায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। গোলাম নবী দুলালের তথ্য ও মনোজিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরে বেড়েছে জ্বর, সর্দি সহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ শিশু। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ১৫০ শয্যার অরবিন্দ শিশু হাসপাতালে আরও ২৫টি শয্যা বাড়িয়েও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। এম আব্দুর রহিম মেডিকেল ও জেনারেল হাসপাতালে ঠান্ডা জ্বরে আক্রান্ত ২০০ রোগী ভর্তি রয়েছে। বাচ্চাটার জ্বর, কাশ, সর্দি, বুক দাবে গেছে। প্রায় ১১-১২ দিন থেকে ১০৩-১০৪ এরকম জ্বর ছিল। তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এই নিয়ে আমরা পাচ্ছি। কিছু রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি চেম্বারে, কিছু রোগী হাসপাতালে ভর্তি করতেছে। এদিকে আক্রান্তদের মধ্যে করোনা সংক্রমণ না থাকায় উদ্বেগের কিছু নেই বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেন আমরা দেখছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাচ্ছে, জ্বর ১০১ ডিগ্রি থেকে ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা করোনা বা ডেঙ্গু হয়তো বা না, কিন্তু জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যেটা আসলে কোন ভ্যারাইটির ভাইরাস। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। ই পাসপোর্ট চালু হলেও ভোগান্তি কমেনি চট্টগ্রামে। সফটওয়্যার সিস্টেমের জটিলতা ও আবেদনকারীর ভুলের কারণে উল্টো বেড়েছে নানা হয়রানি। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে কাজ চলছে। পাসপোর্ট অফিসের ভোগান্তির বিষয়ে গতকাল ছিল ঢাকার অবস্থা নিয়ে রিপোর্ট, আজ থাকছে চট্টগ্রাম নিয়ে। নুরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলম প্রতিবেদন। কর্ণফুলীর বাসিন্দা প্রবাসী মিজান ৩১ আগস্ট পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু ভুলে এমডি এর জায়গায় মোহাম্মদ আশায় আটকে গেছে পাসপোর্ট। ভিসার মেয়াদও শেষ, ফলে যেতে পারেননি সৌদি আরব। তারা বলতেছে এমডি মোহাম্মদ আর মফুর মোহাম্মদ এর জন্য পাসপোর্ট আটকে আছে। আমি যদি ৩১ তারিখে পাসপোর্ট পেতাম তাহলে আমি চলে যেতে পারতাম। হাতে লেখা ও এমআরপি ভোগান্তি কমাতে চালু হয়েছে ই পাসপোর্ট। তাতে এতটুকু কমেনি ভোগান্তি, বরং বেড়েছে নানা টেকনিক্যাল হয়রানি। আটকে যাচ্ছে পাসপোর্ট। সবচেয়ে বড় সমস্যা জাতীয় পরিচয়পত্রের সাথে আবেদনকারীর তথ্যের মিল না থাকা। ওরা ভুল করছে যে আমার আব্বুর নাম আবুল কালামের জায়গায় আব্দুল করিম দিছে। তো ওই পাসপোর্টে যখন এখানে ড্যাম হয়ে গেছে, আমি আজকে 3টা বছরে এখানে আসতে আসি যাইতে আসি। এক জায়গায় এমডি আছে, আরেক জায়গায় আছে আপনার মোহাম্মদ। এই কারণে শুধু পাসপোর্টটা ওর 6 মাস যাবত ঘুরতেছে। ডাইরেক্টলি জমা করলে জমা নেয় না ওরা, দালালের লোগো এটা দেখতে হয়। কর্তৃপক্ষ বলছে আবেদনকারীর অদক্ষতা ও সফটওয়্যার সিস্টেম ভোগান্তির জন্য দায়ী, তবে সমস্যা সমাধানে কাজ করছে তারা। এই ত্রুটির কারণে সিস্টেমে যখন এটা আটকে যায় তখন এটা নিষ্পত্তি হইতে নিয়মের মধ্যে নিষ্পত্তির পথ আছে। আমরা সেই নিষ্পত্তির পথটা ওগুলো করতে লোকজনে একটু কষ্ট পায়, আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত দিয়ে যাচ্ছি, কিন্তু এইটা আমাদের জন্য অতিরিক্ত একটা বার্ডেন হয়ে থাকে। চট্টগ্রাম মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পাসপোর্টের আবেদন জমা হয়, পাশাপাশি ডেলিভারি হয় সমপরিমাণ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত দীর্ঘ ১৯০ কিলোমিটার ৪ লেনের মহাসড়কে চলছে কর্মযজ্ঞ। কোভিড জমি অধিগ্রহণের কারণে কিছুটা ধীরগতি হলেও নির্ধারিত সময়ে এই কাজ শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সড়কে যানবাহনের চাপের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনাও, এমন অভিমত বিশেষজ্ঞদের। নুরুল আলম ও নয়নের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক পথে আন্তঃযোগাযোগ বাড়াতে বাংলাদেশের 8টি মহাসড়কে যুক্ত হয়েছে এশিয়ান হাইওয়ে সাসেক 2 প্রকল্পে। এটি বাস্তবায়িত হলে ভারত, মিয়ানমার ও চীনের সাথে সড়ক পথে যুক্ত হবে বাংলাদেশ। 16,662 কোটি টাকা ব্যয়ে কাগজে কলমে প্রকল্পটি 2016 সালের হলেও মাঠ পর্যায়ে কাজ শুরু হয় 2019 সালে। এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটার সড়কে চলছে মহাকর্মযজ্ঞ। পুরো প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে। তবে সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও করোনা মহামারীর কারণে কাজে কিছুটা ধীরগতি হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কোভিডের কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল আমাদের শুরুর দিকে আমাদের প্রায় 6 থেকে 8 মাস আমাদের কাজ বন্ধ ছিল, 3 মাস তো পুরোপুরি বন্ধ ছিল। আমাদের জমি অধিগ্রহণের 2-1টা জায়গায় একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমাদের একটু কাজের বাধা হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে নির্ধারিত সময়ে সাসেক প্রকল্পের 8টি প্যাকেজের কাজ শেষ হবে বলে দাবি প্রকল্প পরিচালকের। 7টি প্যাকেজের কাজ আমরা আশা করছি যে আমরা আগামী 2 বছরের মধ্যে এটাকে শেষ করে দেব। কিন্তু আরও 2টি ইম্পর্টেন্ট প্যাকেজ আছে, যেটা একটা হচ্ছে যে হাটিকামরুল ইন্টারচেঞ্জ, আর একটা হচ্ছে যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু ব্রিজ সেতু পর্যন্ত। এই 2টা প্যাকেজে আমাদের একটু সময় লাগবে, বাট আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই যেন 2024 ডিসেম্বরের তার মধ্যেই যাতে আমরা শেষ করতে পারি। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজটের পাশাপাশি কমবে দুর্ঘটনাও, এমন অভিমত সড়ক বিশেষজ্ঞদের। আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা ইকোনমিক একটা লাইফলাইন যেমন তৈরি হবে, পাশাপাশি হচ্ছে যে এই রাস্তা অর্থাৎ এলেঙ্গা থেকে আমার রংপুর পর্যন্ত যে আমার একটা দুর্ঘটনা ঘটতো এই রাস্তায় এতদিন, সেটা কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো, কারণ এটা যতটুকু সম্ভব অ্যাক্সেস কন্ট্রোল করা হচ্ছে, 4 লেন করা হচ্ছে এবং গার্ড রেল দেওয়া হচ্ছে। সো ফলে এখানে কিন্তু অ্যাক্সেস অর্থাৎ ক্রসিংটা খুব কম হবে। এছাড়া রংপুর থেকে বুড়িমারি ও বাংলাবান্ধার দিকে 4 লেনের কাজ শেষ হলে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে সাসেক 2 প্রকল্পটি। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশে এশিয়ান হাইওয়ে প্রকল্পের 8টি প্যাকেজ 2024 সালে উদ্বোধন করার কথা রয়েছে। আর এতে করে উত্তরাঞ্চলে কোটি মানুষের ভাগ্য যেমন বদলে যাবে, তেমনি করে বিশ্ব দরবারে যুক্ত হবে নতুন এক বাংলাদেশ। রংপুর থেকে ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ। দেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, তাকে বিদেশে যেতে দেওয়ার বিষয়ে বিএনপির দাবির কোনো যৌক্তিকতা নেই। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় কথা বলেন তিনি। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়ার সাজা আরও 6 মাস স্থগিত করেছেন বলেও জানান তিনি। যেদিন থেকে হাসপাতালে গেছে এই দিন থেকে বলা শুরু করছে বিদেশে যাইতে দেন, বিদেশে যাইতে দেন। তখন প্লেনও চলে না, রেলগাড়ি চলে না, গাড়ি চলে না, জাহাজ চলে না, ট্রেন চলে না, কিন্তু ওনাদেরকে বিদেশ যাইতে দিতে হবে। আমরা বললাম চিকিৎসা তো হইতেছে, তাহলে পরে বিদেশ যাওয়ার কি কোনো দরকার আছে? আপনারা বলেন একটু। ফেনীর বহুল আলোচিত ব্যবসায়ী কায়সার মাহমুদ হত্যা মামলায় স্ত্রী শাহনাজ আক্তার নাদিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ডক্টর জেবুন্নেসা এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2014 সালের 11 এপ্রিল বিকেলে কুমিল্লা বাস স্ট্যান্ডের পাশে লতিফ টাওয়ারের বাসা থেকে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য স্বামী কায়সার মাহমুদকে সঙ্গে নিয়ে বের হন স্ত্রী নাদিয়া। সন্ধ্যায় ফালাহিয়া মাদ্রাসার পাশের কবরস্থান এলাকায় কায়সারকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে জানায় নাদিয়া। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নাদিয়া ও তার প্রেমিককে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে নাদিয়াকে গ্রেফতার করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত নাদিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এই চাঞ্চল্যকর মামলার রায় তাকে যাবজ্জীবন এবং 50,000 টাকা জরিমানা দ্বারা 1 বছর কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। আমরা তার সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ড আশা করেছিলাম, কিন্তু আমরা এই আদালতে পাইনি। আমরা নকললেই আমরা উচ্চ আদালতে যাব। খুলনায় চৌকিদার আব্দুল জলিল হত্যা মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ঘটনার পর থেকেই পলাতক তারা। দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার এ আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায় 2004 সালে পাইকগাছা উপজেলার কোটিপাড়া বাজারে তল্লাশির উদ্দেশ্যে একটি মোটরসাইকেল থামানো হলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। ওই সময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চৌকিদার আব্দুল জলিলের। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 3 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
তাদের মধ্যে একজন পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় আসামি রাশেদ গোলদার। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বাকি আসামি শহীদুল গোলদার ও আনোয়ারুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 5 লাখ টাকাও জরিমানা করা হয়। চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের একমাত্র জেটিটি। প্রাকৃতিক দুর্যোগে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার। তবে চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে ভেঙে তছনছ হয়ে যায় পল্টন ও জেটির নানা অংশ। এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট। উত্তাল সমুদ্রের কারণে এই দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে মাত্র 5 মাস। এ সময় পর্যটকদের আনা নেয়ায় চলাচল করে 60টির মতো জাহাজ, আর সারা বছর দ্বীপবাসী চলাচলের জন্য ব্যবহার করে শতাধিক ট্রলার। জাহাজ কিংবা ট্রলার, যাত্রী বা মালামাল নিয়ে ভিড়ে দ্বীপের একমাত্র জেটিতে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হতে হতে সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লন্ডভন্ড হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে জেটিটি। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করলেও বিধ্বস্ত এই জেটিতে পর্যটকবাহী জাহাজ আদৌ ভেড়ানো যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দ্বীপের বাসিন্দারা। আমরা অনেক কষ্ট হয়েছে, হয়তো ভয় লাগছে। জেটিটা অকৃত হয়ে পড়েছে, যেটা ব্যবহার করা উপযোগী নয়। এই জেটির পুনঃসংস্কার না হলে এই জনগণ, টুরিস্ট, দেশ বিদেশি টুরিস্ট ওঠানামাতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে যে ভেঙে পড়েছে, আজ পর্যন্ত মেরামতের কোনো খোঁজ খবর নেই। শীঘ্রই জেটিটি সংস্কার করা না গেলে সেন্ট মার্টিন নির্ভর পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। এখনো পর্যন্ত এই জেটিটা সংস্কার করা হয়নি। বর্তমান অবস্থায় শিপ ওখানে বিড়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমরা জোর দাবি জানাচ্ছি যাতে করে দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিনের জেটিটি সংস্কারের জন্য। জেলা প্রশাসক জানালেন, পর্যটন মৌসুম শুরুর আগেই জেলা পরিষদ জেটিটি মেরামত করবে। যে এটার কাজ জেলা পরিষদ করে এবং জেলা পরিষদ এটা নিয়ে কাজ করছে। আশা করি সিজন শুরু হওয়ার আগে এটা ঠিক হয়ে যাবে। পর্যটক ও দ্বীপের বাসিন্দাদের সুবিধার্থে 2005 সালে নির্মিত হয় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিটি। পর্যটকের ভরা মৌসুমে দ্বীপে প্রতিদিন ভ্রমণে আসেন কয়েক হাজার পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জে পদ্মার আগ্রাসনে টঙ্গীবাড়ি উপজেলার জোড়া সেতুর অ্যাপ্রোচ ভেঙে 3 ইউনিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ তাদের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো বেয়ে। চলাচলের একমাত্র পথ হওয়ায় দুর্ভোগের শেষ নেই মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার 3টি ইউনিয়নের বাসিন্দাদের। পদ্মার আগ্রাসনে 3 সপ্তাহ ধরে এই দুর্ভোগ পোয়াচ্ছেন তারা। ব্রিজের গোড়ায় বালু ফেলে দায়িত্ব শেষ কর্তৃপক্ষের, নেই কোনো কার্যকরী পদক্ষেপ, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। মাটিমুটি সব সরে যাওয়াতে যাইতে খুব কষ্ট, পানি সোতে ভাঙ্গাচিরা ব্যাগ বিনাশ হয়ে গেছে গা। সাগর ভিতরে আমার এই বাইটা জায়গায় বালতি আর এলোগা আমরা ডেস্কি কয়েক বস্তা বালু ফেলে এরা জায়গা। এই আমগো এলাকার লোকজন যেই কষ্ট, একটা রুগী লয়ে আমগো ঘুরে যাইতে হয়। তবে অভিযোগ অস্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানে সিসি ব্লক সহ অলরেডি টেন্ডার হয়ে গেছে, আমরা যে কোনো মুহূর্তে এই জাস্ট কাজ শুরু করব। প্রবল স্রোতে এই 2 সেতুর অ্যাপ্রোচ সড়ক বিলীন হয়ে যাওয়ায় 18 গ্রামের মানুষ পড়েছেন মহাবিপাকে। মুন্সিগঞ্জের নরশঙ্কর জোড়া সেতু থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় হেলে পড়া ভবনটি ভাঙার কাজ চলছে। সকালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে 2টি তলা ভাঙার কাজ শুরু হয়। নির্মাণ ত্রুটির কারণে কয়েক মাস আগে 7 তলা ভবনটি দক্ষিণ দিকে হেলে পড়ে এক পাশ প্রায় 1 ফুট দেবে যায়। প্রায় 3 বছর আগে একটি ডেভেলপার কোম্পানি ভবনটি নির্মাণের পর ফ্ল্যাট আকারে বিক্রি করে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাঙামাটি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের সেবা চালু হয়েছে। পাশাপাশি 24 শয্যার আইসোলেশন সেন্টারেরও উদ্বোধন করা হয়। এই 2 বিভাগ চালুর ফলে সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও চিত্রের রিপোর্ট। গত বছরের মার্চে করোনা ঊর্ধ্বগতির পর পিছিয়ে পড়া জেলা রাঙ্গামাটিতে করোনা রোগীদের জন্য স্বাস্থ্যসেবা বলতে তেমন একটা কিছুই ছিল না। গত 1.5 বছর সিলিন্ডারের মাধ্যমে সেই সেবা দেওয়ার চেষ্টা চালিয়েছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল।
অবশেষে দীর্ঘ সময় পাড়ি দিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চালু হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। সদর হাসপাতালের পাশেই বসানো হয়েছে প্লান্টের লিকুইড ট্যাঙ্ক। পাশাপাশি করোনার রোগীদের নিবিড় সেবা প্রদানের জন্য হাসপাতালের অপর পাশে চালু হয়েছে 24 শয্যার আইসোলেশন সেন্টার। সেন্ট্রাল অক্সিজেনের সেবা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা। এখানে কোথাও একটা ছিল না, অক্সিজেন সেন্টার ছিল না, যার ফলে আমাদের এখান থেকে বাইরে যাইতে হতো। সেন্ট্রাল অক্সিজেনটা স্থাপন হলো, এটার মাধ্যমে আমরা আরো অনেক সুবিধা পাবো বলে মনে করি। সকলের আত্মপ্রচেষ্টায় আমার মনে হয় যে এটা রাঙ্গামাটিবাসীর জন্য বড় ধরনের অর্জন। আমরা জেলা পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা এই আলাদা ব্যবস্থা করে দিয়েছেন। সামগ্রিক অক্সিজেন ব্যবস্থার সমাধান হওয়ায় সব ধরনের রোগীদের অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হবে বলে জানালেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। সেন্ট্রাল অক্সিজেনের মাধ্যমে আমরা আমাদের সামগ্রিক অক্সিজেন ব্যবস্থার যে সমস্যা ছিল সেটা সমাধান করতে পেরেছি। রোগীদেরকে যে কোনো মূল্যে আমরা অক্সিজেন দিতে এখন থেকে দায়বদ্ধ থাকব। জেলার 7 লাখ মানুষের আধুনিক চিকিৎসার একমাত্র ভরসা রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল। সময় সংবাদ, রাঙ্গামাটি। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের বিভিন্ন স্থানে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ, লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় সংশয়। হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা। এ ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।